তো ক্লাস 6 এর ইতিহাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাসের ধারণা, যেটা সিলেবাসের মধ্যে নেই। সেকেন্ড চ্যাপ্টার থেকে ইতিহাসের সিলেবাসে আছে, তবে ইতিহাসের ধারণা চ্যাপ্টারের কতগুলো বিষয় বা ইতিহাসের কিছু ধারণা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ইতিহাস বিষয়টা হচ্ছে পুরোনো দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়, সেইগুলোকে জানাই হচ্ছে ইতিহাসে জানা। এবার ইতিহাস জানতে গেলে আমাদের সময় সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সময়, কারণ ইতিহাস মানেই তো পুরোনো দিনের কথা, তাহলে সেই সঙ্গে তার সময়টাকেও আমাদের জানতে হবে। এবার আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, 460 কোটি বছর আগে। এবার ধীরে ধীরে পৃথিবী প্রথমে প্রচন্ড উত্তপ্ত অবস্থায় ছিল, গরম ছিল, ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর পৃথিবীতে বিভিন্ন উদ্ভিদ, আস্তে আস্তে বিভিন্ন প্রাণী, এইভাবে অনেক পরে মানুষের সৃষ্টি হয়েছে। এইবার এই যে সময়কাল, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে বিভিন্ন জীব সৃষ্টি হওয়া, মানুষের সৃষ্টি হওয়া, এবং আজ পর্যন্ত এই আধুনিক আজকের আমাদের সমাজ ব্যবস্থা, এই যে সময়টাকে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। এই সময়টাকে আমি কি বললাম যে পৃথিবীর সৃষ্টির পর থেকে পরবর্তীকালে বিভিন্ন জীব সৃষ্টি হওয়া, উদ্ভিদ, বিভিন্ন প্রাণী সৃষ্টি হওয়া থেকে আজকে তার পরবর্তীকালে মানুষের সৃষ্টি, এইভাবে আজকের যে আমাদের পৃথিবী, এই সময়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটা যীশু খ্রিস্টের আগের সময় আর একটা যীশু খ্রিস্টের পরের সময়। যীশু খ্রিস্টের আগের যে সময়, হ্যাঁ, যীশু খ্রিস্টের কথা নয় দেখো, তো যীশু খ্রিস্টের আগের সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্বাব্দ। যীশু খ্রিস্টের আগের সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্ব, আর যীশু খ্রিস্টের জন্মের পরের সময়টাকে বলা হয় খ্রিস্টাব্দ। বোঝা গেল? যীশু খ্রিস্টের জন্মের আগের সময় খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ। বেশ, এবার দেখো, যীশু খ্রিস্টের পরবর্তীকালে যীশু খ্রিস্টের জন্মানোর সময়টা থেকে আমরা এক ধরি, ঠিক আছে? এখন কত সাল চলছে? 2026 সাল। তাহলে এক থেকে কত সাল এসছে? 2026 সাল, তাই তো? এক থেকে 2026 সাল, মানে 2026 বছর আগে যীশু খ্রিস্ট জন্মেছেন। এইবার তার আগের সময় পৃথিবীর সৃষ্টি হয়েছে কত বছর আগে? 460 কোটি বছর আগে। তাহলে সেই 460 কোটি থেকে যীশু খ্রিস্টের জন্মের সময় পর্যন্ত যে সময়, সেটাকে আমরা খ্রিস্টপূর্বে রাখি। যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে একদম পৃথিবীর সৃষ্টি থেকে যীশু খ্রিস্টের জন্মের সময় পর্যন্ত, এটা খ্রিস্টপূর্বাব্দ। আর যীশু খ্রিস্টের জন্মের পর থেকে বাকি সময়টা মানে এখন পর্যন্ত খ্রিস্টাব্দ। এবার দেখো একটা মজার জিনিস, খ্রিস্টাব্দটা 1 থেকে 2026 এসছে, পরবর্তীকালে 2027, 2028 এভাবে বাড়ছে, 1 থেকে বাড়ছে। আর খ্রিস্টপূর্বাব্দটা দেখো বেশি থেকে ধীরে ধীরে কমের দিকে আসছে। বেশি থেকে যেমন ধরো 460 কোটি থেকে ধরো 400 থেকে ধরো 300 থেকে এইভাবে ডট ডট করে একে এসছে। হ্যাঁ, এটা দেখো পিছন থেকে আগের দিকে এসছে, মানে 460 কোটি থেকে একে এসছে। আর এটা 1 থেকে 2026-এ। তাহলে যখন খ্রিস্টপূর্বাব্দ গুলো তোমরা দেখবে, তখন সবসময় দেখবে সময়টা বেশি সংখ্যা থেকে কম সংখ্যার দিকে যাবে। মানে ধরো এরকম যে 4 লক্ষ বছর থেকে 4 লক্ষ বছর আগে থেকে 3 লক্ষ বছর আগে, বা 40 লক্ষ বছর আগে থেকে 30 লক্ষ বছর আগে। বোঝা গেল? 30, এই মনোযোগ দিতে হবে, 40 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 30 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ, সবসময় বড় থেকে ছোটর দিকে আসবে সংখ্যাটা খ্রিস্টপূর্বের ক্ষেত্রে। আর খ্রিস্টাব্দের ক্ষেত্রে 1 থেকে বেশির দিকে যাবে। যেমন ধরো 2025 সালের পর 2026 সাল, 2026-এর পর 2027, এইরকম। আর খ্রিস্টপূর্বাব্দটা কি? 40 লক্ষ বছর খ্রিস্টপূর্বাব্দ থেকে 30 লক্ষ, 30 লক্ষ থেকে 20 লক্ষ, 20 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10 লক্ষ, 10 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 1 লক্ষ, এইভাবে আসছে। মানে ওইদিকে বেশি থেকে কমের দিকে, আর এটা কম থেকে বেশির দিকে। তাহলে এই হলো খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ, দুটো সময়। তো এই ক্লাস 6-এর যে ইতিহাস আমরা পড়বো, সেটা সবই হচ্ছে খ্রিস্টপূর্বাব্দের, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়ের। এই যীশু খ্রিস্টের আগের সময়টাকে বলা হয় প্রাচীন যুগ।
যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে বলা হয় প্রাচীন যুগ, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে হচ্ছে মধ্যযুগ, আর এই 1800 খ্রিস্টাব্দের পর যেটা সময় সেটা আধুনিক যুগ। তাহলে তিনটে যুগে আমরা ভাগ করতে পারি। একটা প্রাচীন যুগ, কখন? যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টা, এটা প্রাচীন। যীশু খ্রিস্টের জন্মের পর থেকে সময়টা হচ্ছে মধ্যযুগ, আর 1800 খ্রিস্টাব্দের পর থেকে আজ পর্যন্ত এই সময়টা হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটে যুগে আমরা ভাগ করছি। প্রাচীন কোনটা? যীশু খ্রিস্টের আগে, যীশু খ্রিস্টের জন্মানোর পর থেকে মধ্যযুগ, আর 1800 খ্রিস্টাব্দ থেকে 2026 এটা হচ্ছে আধুনিক। তাহলে তিনটে সময়ে আমরা ভাগ করছি এটাকে। এইবার চলো আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে স্টার্ট করব। সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। আচ্ছা, চ্যাপ্টারের নাম ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। ঠিক আছে, এই চ্যাপ্টার বেশ। এবার আজ থেকে অনেক প্রাচীনকালে যদি আমরা ধরে নিই 40 লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম মানুষের সৃষ্টি হয়েছে। তার আগে 40 লক্ষ বছরের আগে পৃথিবীর স্থলভাগ পুরোটাই ছিল পুরো ঘন জঙ্গলে ঢাকা। আজ থেকে 40 লক্ষ বছর আগে বা তারও আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। এইবার সেই জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী বাস করতো, বিভিন্ন রকমের জীবজন্তু বাস করতো। ঠিক আছে, তো দেখো কি জীবজন্তু ছিল। আচ্ছা, তো দেখো সেই আজ থেকে 40 লক্ষ বছর আগে পৃথিবীটা পুরো জঙ্গলে ঢাকা ছিল। এইবার সেই জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী ছিল, সেই প্রাণীদের মধ্যে কিছু বিভিন্ন শ্রেণীর বানরও ছিল। ঠিক আছে, বানরও ছিল। এইবার এই বানরদের মধ্যে একটা শ্রেণীর বানর ছিল যাদের কোনো লেজ ছিল না। বিভিন্ন বানর ছিল, তার মধ্যে একটা শ্রেণীর বানর যাদের কোনো লেজ ছিল না। সেই লেজহীন বানরদেরকে বলা হয় এপ। লেজহীন বানরদের বলা হয় এপ, এপ বলা হয়। এই লেজহীন বানরদের এপ বলা হয়। এদের কি? লেজহীন বানর, লেজহীন বানর, এরা হচ্ছে লেজহীন বানর। বোঝা গেল? তাহলে এই এক ধরনের বানর যাদের লেজ ছিল না তারা হচ্ছে এপ, এদেরকে বলা হচ্ছে লেজহীন বানর বা এপ। বিভিন্ন প্রাণীদের মধ্যে এই জঙ্গলে বিভিন্ন প্রাণীদের মধ্যে একটা প্রাণী হচ্ছে বানর, এবং এদের মধ্যে এক শ্রেণীর বানর যাদের কোনো লেজ ছিল না তাদেরকে কি বলা হয়? এপ। এইবার দেখো এই জঙ্গলের কথা নয়, এইবার দেখো এই অরণ্যের মধ্যে খাদ্যের অভাব দেখা দেয়। তারা বেশিরভাগ বিভিন্ন ফলমূল গাছপাতা খেয়ে থাকতো। এবার এই অরণ্যের মধ্যে বা জঙ্গলের মধ্যে খাদ্যের অভাব দেখা দেয়। তো কি হয়, একদল বানর কি করে, গাছের মধ্যেই তারা আরো দূরে খাবারের সন্ধানে চলে যায়, আর একদল বানর কি হয়, গাছ থেকে মাটিতে নেমে আসে। আর একদল বানর গাছ থেকে মাটিতে নেমে আসে। আর একদল বানর গাছ থেকে মাটিতে নেমে আসে। আচ্ছা, আর একদল বানর গাছ থেকে মাটি, বেশ আগেকার দিনের মানুষ পোশাক পরতো না। বলছি, সব বলছি। আচ্ছা দেখো, এই যে যারা নিচে নেমে এলো, এই যে এটা তাহলে এফ। ঠিক আছে, এরপর এই এফ, হ্যাঁ এফ, এইবার এই এফরা মাটিতে নেমে এসে তারা খাবারের সন্ধান করতে শুরু করে।
এবং প্রথমে তারা 4 পায়ে হাঁটতো, কিন্তু এইরকম ভাবে ধীরে ধীরে তারা প্রথম মানুষের যে উন্নতির প্রথম পর্যায়ে সেটা কিভাবে শুরু হয়, 4 পা থেকে তারা দুটো পাকে হাত হিসেবে ব্যবহার করতে শুরু করে। 4 পা থেকে তারা দুটো পাকে হাত হিসেবে ব্যবহার করতে শুরু করে। এইটাই হলো মানুষের, যে সবারই থেকে মানুষ আলাদা। দেখো, হাত আছে বলেই কিন্তু মানুষ এত কিছু সৃষ্টি করতে পেরেছে, এত কিছু তৈরি করতে পেরেছে না। তো এইভাবে কিন্তু তাহলে প্রথম মানুষের যে উন্নতির প্রথম পর্যায়ে মানুষের 4 পা থেকে দুটো পাকে হাত হিসেবে ব্যবহার করতে শেখা, এইটাই কিন্তু মানুষের প্রথম মানে সব থেকে বড় পরিবর্তন। বোঝা গেল? এইবার ধীরে ধীরে এই যে প্রথম এর থেকে যে মানুষের উৎপত্তি হলো, ধীরে ধীরে দেখো এইদিকে এর থেকে দেখো প্রথম ধীরে ধীরে মানুষ এবার খাবারের সন্ধান করতে করতে ধীরে ধীরে মানুষের মতো একটা প্রাণী হলো, যেটাকে বলা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এই যে এর থেকে ধীরে ধীরে মানুষের মতো হলো, এটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস এর নাম। দেখো, এই যে যারা মাটিতে নেমে এলো খাবারের সন্ধানে, যে সমস্ত এপ, তারা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, দুটো পাকে তারা হাত হিসেবে ব্যবহার করার চেষ্টা করলো, এবং সেইভাবে প্রথম যে মানুষের উৎপত্তি হলো সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এরা হচ্ছে এপ থেকে মানুষ। তো এটা হচ্ছে প্রথম মানুষের শ্রেণী অস্ট্রালোপিথেকাস। এরপর অস্ট্রালোপিথেকাস থেকে ধীরে ধীরে মানুষের বিভিন্ন উন্নতি, বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উন্নতি হয়। চলো এবার সেটা দেখাবো। তো এই যে অস্ট্রালোপিথেকাস, এই অস্ট্রালোপিথেকাসের সম্পর্কে এবার আমরা জানবো। অস্ট্রালোপিথেকাস, তো দেখো অস্ট্রালোপিথেকাস হচ্ছে এপ থেকে মানুষ। এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর। দেখো সময়টা যেটা বলেছিলাম যে বেশি থেকে কমের দিকে আসছে, যেহেতু এটা খ্রিস্টপূর্বাব্দ। আর একটা কথা আছে, দেখো আনুমানিক কথাটা বলেছে, তার কারণ হচ্ছে এটা একদম শিওরলি বলা যাচ্ছে না যে 40 লক্ষ বছর আগে। তো আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এরা ছিল। বোঝা গেল? 2 নম্বর হচ্ছে, দেখো এরা 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো। তো 2 পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারতো, খুব ভালোভাবে দাঁড়াতে পারতো না, 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো। বোঝা গেল? তারপরে এরা কি খেত? শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত, আর চোয়াল ছিল সুগঠিত। শক্ত বাদাম আর শুকনো ফল চিবিয়ে খেত, আর চোয়াল, যেহেতু শক্ত জিনিস খেত তাই চোয়াল খুব মজবুত ছিল, শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত, আর চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। আর এরা কি করত? গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো, বিভিন্ন গাছ থেকে ফল পাড়া বা কিছু পাড়ার জন্য গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো, আর পাথর ছুটতে চেষ্টা করত। এই হচ্ছে অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য। তাহলে 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো, খুব ভালোভাবে দাঁড়াতে পারতো না, শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, চোয়াল ছিল খুব মজবুত শক্ত, আর এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো, পাথর ছুটতে চেষ্টা করতো। বোঝা গেল? এবার 2 নম্বর দেখো, হোমো হাবিলিস, যার মানে দক্ষ মানুষ, আগের থেকে আরেকটু উন্নত হয়। হোমো হাবিলিস দক্ষ মানুষ, কি কত সময়টা দেখো, আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। আচ্ছা, আনুমানিক বলেছে কেন? বোঝা গেল? আনুমানিক মানে একদম সঠিকভাবে বলা যায় না, একটা অনুমান করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে। আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে এরা কি করতো? দলবদ্ধভাবে থাকতো। আচ্ছা, যখন দেখলো যে এই একা একা থাকতে গিয়ে অনেক রকমের বিপদ আছে, কখনো হয়তো হিংস্র পশু আক্রমণ করে, বিভিন্ন রকমের জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের বিপদ আসে, একসঙ্গে থাকলে কি হয় সেটা মোকাবিলা করা যায় সহজে একসঙ্গে থাকলে। কিন্তু যদি একা কোনো জায়গায় থাকে, কোনো একটা হিংস্র পশু আক্রমণ করে, তাহলে সেটা মোকাবিলা করা অনেক কঠিন। ফলে তারা দলবদ্ধভাবে থাকতে শুরু করলো, একসঙ্গে থাকতে শুরু করলো। তো এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারতো। ফলমূলের পাশাপাশি এরা কাঁচা মাংসও খেত। এই হোমো হাবিলিস ফলমূল তো খেতই, তার পাশাপাশি কাঁচা মাংসও খেত। আর এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। কারণ কি? পশু শিকার করতে গেলে তো অস্ত্র লাগবে, আর হাতে করে তো আর মারা যাবে না, তো অস্ত্র লাগবে। এবার এই অস্ত্র কিভাবে বানায়? পাথর দিয়ে অস্ত্র বানায়।
পাথরের সাহায্যে তারা অস্ত্র বানায়। তাহলে এরা প্রথম পাথরের অস্ত্র বানানো শুরু করে। কিভাবে করে? একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো, একটা পাথরকে আরেকটা পাথরের সঙ্গে ঠোকাঠুকি করে অস্ত্র বানাতো। তাহলে এই হচ্ছে হোমো হাবিলিস। বোঝা গেল? হ্যাঁ, ওটা ওইভাবেই হয়েছে। অস্ত্র বানাতে গিয়েই ওটা দেখেছে যে পাথর অনেক সময় ঠোকা লেগে আগুন জ্বলছে। সেটা একটা বিশেষ পাথর, চকমকি জাতীয় পাথর, সেটা সাহায্যে হয়। 3 নম্বরটা দেখো, হোমো ইরেক্টাস। এরা দেখো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। 3 নম্বর মানুষের যে পর্যায় সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। এরা সোজা হয়ে দাঁড়াতে পারে। তো এরা কি দেখো, এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। সময়গুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, এগুলো বোঝার ব্যাপার অত নেই, সময়টা মুখস্থ করে নিতে হবে। এরা কি করতো? 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। খোলা আকাশের নিচে থাকলে বৃষ্টি, ঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলোতে তারা বিভিন্ন সময় বিপদে পড়তো। হ্যাঁ, সেই কারণে তারা দেখলো গুহার মধ্যে থাকলে এগুলো থেকে অনেক সুরক্ষা পাওয়া যাচ্ছে, তো গুহার মধ্যে থাকতে শুরু করলো। এরা শিকার করতে পারতো, শিকার তো এখান থেকেই শুরু করেছিল। আর এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। ওই যে বলছিলিস না যে পাথর ঠকতে ঠকতে আগুন জ্বলে যায়, তো এরা এইভাবেই আগুন জ্বালানোটা শিখেছিল। তো সেটা আসছে পরে, আমরা জানবো কিভাবে আগুন জ্বালানো শিখেছিল। দেখো, তারপর হচ্ছে হোমো ইরেক্টাস। তো এরা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারতো আর দলবদ্ধভাবে গুহায় থাকতো। কেন বললাম? যে খোলা আকাশের নিচে থাকলে নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, তাতে নানা রকম সমস্যা হতো, কখনো ঝড়, কখনো বৃষ্টি। গুহাতে থাকলে সেগুলো হতো না। এরা শিকার করতে পারতো। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। আর এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল, এক ধরনের বিশেষ হাতিয়ার, পাথরের হাতিয়ার। শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। না, বর্ষা এটা বানিয়েনি, হাত কুঠার জাতীয় অস্ত্র। কুঠার হয় না, সেই কুঠার, এই ধরনের কুঠার হয় না, এই ধরনের কুঠার হয়, তো এই ধরনের কুঠার জাতীয় অস্ত্র বানিয়েছিল। বেশ, তারপর তাহলে হাত কুঠার জাতীয় অস্ত্রটা বানিয়েছিল। তারপর দেখো হোমো সাপিয়েন্স। এইখান থেকে আধুনিক মানুষের উৎপত্তি শুরু হয়। হোমো সাপিয়েন্স, এই যে আমরা এখন আধুনিক মানুষ, এটার প্রথম উৎপত্তি হয় এই হোমো সাপিয়েন্স থেকে। হোমো সাপিয়েন্সের মানে হচ্ছে বুদ্ধিমান মানুষ। এইখান থেকে মানুষের যে পরিবর্তন সেটা বেশি শুরু হয়, সব উন্নতি এখান থেকে শুরু হয়। তো দেখো হোমো সাপিয়েন্স কি বলছে, এরা ছিল আনুমানিক 2 লক্ষ থেকে 30,000 বছর আগে, 2,30,000 বছর আগে। এরা দল বেঁধে বড় শিকার করতে পারতো দল বেঁধে। নানা কাজে আগুনের ব্যবহার করত। এরা দল বেঁধে বড় শিকার করত আর বড় পশু শিকার করত আর নানা কাজে আগুনের ব্যবহার করত। যেহেতু আগুনের ব্যবহার শিখে গিয়েছিল তাই মাংস পুড়িয়ে খেত। আর শীত ঠান্ডা থেকে বাঁচার জন্য পশুর চামড়া পরতো, যে ওই শিকার করতো সেই পশুর চামড়ায় পরতো ঠান্ডা থেকে বাঁচার জন্য। আর কিরকম অস্ত্র ছিল? ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র আর বর্ষা জাতীয় অস্ত্র বানাতে শিখেছিল। এই যে বর্ষা জাতীয় অস্ত্র, কেন বর্ষা জাতীয় অস্ত্র বানিয়েছিল? এটা ছুঁড়ে দূর থেকে শিকার করা যায়, দূর, এই তো আঁকা আছে, দূর থেকে ছুঁড়ে পাথরের অস্ত্র তারা বানাতে পারতো। তো দূর থেকে ছুঁড়ে তারা পাথরের অস্ত্র, বর্ষা জাতীয় অস্ত্র ছুঁড়ে তারা মারতে পারতো। এইরকমই বর্ষা জাতীয় অস্ত্র বানিয়েছিল। হ্যাঁ, সামনেটা সুচালো আর হ্যাঁ অনেকটা লম্বা লাঠির মতো থাকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 4 শ্রেণীর মানুষ। কি কি হলো? প্রথম হচ্ছে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস। আস্তে আস্তে এইবার দেখো, এই যে মানুষ পাথরের অস্ত্র বানাতে শিখলো, তাই তো? পাথরের অস্ত্রের সাহায্যে মানুষ শিকার করত। এইবার সময়ের সঙ্গে সঙ্গে পাথরের অস্ত্র কি উন্নত হয়েছে না খারাপ হয়েছে? সময়ের সঙ্গে সঙ্গে যত বেশি সময় গিয়েছে পাথরের অস্ত্র ধীরে ধীরে উন্নত হয়েছে। প্রথমে পাথরের অস্ত্র মোটা বা খারাপ ছিল, ধীরে ধীরে পাথরের অস্ত্র আরো উন্নত ধারালো হয়। তো সেই পাথরের অস্ত্র বানানোর যে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে যে উন্নতি, পাথরের অস্ত্র বানানোর সময়ের সঙ্গে সঙ্গে যে উন্নতি, সেই সময়টাকে 3টে ভাগে ভাগ করা হয়। পাথরের অস্ত্র বানানোর যে সময়, পাথরের অস্ত্র বানানো শুরু হলো, আর ধীরে ধীরে পাথরের অস্ত্র বানানোর যে উন্নতি, সেইটাকে 3টে ভাগে ভাগ করা হয়।
কি কি? একটা একটা পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। তো দেখো পুরনো পাথরের যুগটা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে পর্যন্ত। তাহলে 20 লক্ষ থেকে 10,000 সময়টা কিন্তু অনেকটা বড়। 20 লক্ষ থেকে 10 লক্ষ নয়, কিন্তু 20 লক্ষ থেকে 10,000 সময়টা অনেকটা পুরনো পাথরের যুগটা। কি রকম ছিল পুরনো পাথরের যুগে? হাতিয়ার কিন্তু অত ভালো ছিল না, কারণ প্রথম মানুষ হাতিয়ার বানানো শিখেছে। হোমো সাপিয়েন্স পর্যন্তই আছে, এটা হোমো সাপিয়েন্স এর মধ্যেও পুরনো পাথরের যুগ আছে। হ্যাঁ, দেখো তাহলে আনুমানিক 20 লক্ষ বছর থেকে 10,000 আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে পর্যন্ত এটা ছিল, 1 নম্বর। 2 নম্বর ছিল এই সময় হাতিয়ার গুলো অত উন্নত ছিল না। কিরকম ছিল? হাতিয়ার বড় ভারী পাথরের, বড় আর ভারী ছিল, এবড়ো খেবড়ো, আর শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে এরা খেত। তাহলে এই সময় পাথর যেহেতু ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তো পুরোনো পাথরের যুগে পাথরের অস্ত্রগুলো খুব ভারী ছিল। আর এরা কোথায় থাকতো? খোলা আকাশের নিচে থাকতো, কখনো বা গুহায় থাকতো। তাহলে এই হচ্ছে পুরোনো পাথরের যুগের বৈশিষ্ট্য। তারপর আসে মাঝের পাথরের যুগ। সময়টা দেখো খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000, খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000। তারপর হ্যাঁ, এটা মাঝের পাথরের যুগ। হাতিয়ারটা আরেকটু উন্নত হয়। প্রথমে খুব ভারী, খুব একদম মোটা পাথরের ছিল, ওজনও বেশি ছিল। তারপরে দেখো পাথরের হাতিয়ারটা আরেকটু উন্নত হয়। পাথরের হাতিয়ার ছোট ও হালকা হয়, আর ধারালো হয়। আরো ছোট, বড় ভারী হলে কি হয়? পশু শিকার করা অনেক অসুবিধা হয়। পশু শিকার করতে কি হয়? নিজেই পাথরের হাতিয়ার চাপা পড়ে নিজেই পড়ে গেল, তো অসুবিধা হয়। তো ওই জন্য তারা দেখলো যে না, এত ভারী মানে ভারী হাতিয়ার দিয়ে হবে না, একটু হালকা লাগবে। তো তারা কি করলো? একটু হালকা এবং ধারালো করলো। ভোঁতা হলে তো সহজে শিকার করা যাবে না, ছোট হলো। আর শিকার করেও বনের ফলমূল জোগাড়ের পাশাপাশি পশুপালন শুরু করলো। দেখো দেখছে সবসময় পশুর পিছনে ছুটতে গিয়ে প্রচুর সময় নষ্ট হচ্ছে। সকালবেলায় হয়তো একটা হরিণের পিছনে ছুটছে, সকাল থেকে ছুটেই যাচ্ছে, হরিণ ওকে ছুটিয়ে নিয়ে গোটা বন জঙ্গল ঘুরে বেড়াচ্ছে। দিয়ে শেষকালে দেখা গেল আর হরিণটাই পেলো না, একটা বাঘ এসে কি খেয়ে চলে গেল, তো মুশকিল হয়ে যাচ্ছে। তো তারপর তারা দেখলো যে যদি পশু পোষা যায়, ছোট বাচ্চা নিয়ে যদি তাদেরকে পোষা যায়, তার থেকে আবার পরবর্তীকালে আরো অনেক পশু জন্মাবে। তাহলে কি হবে? তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার, মানে পশু সবসময় খাবার পর্যাপ্ত থাকবে, আর শিকার করে বেড়াতে হবে না। তো সেই কারণে তারা পশুপালন করতে শুরু করলো, মানে বাচ্চা থেকে ধীরে ধীরে পশুদের বড় করলো, আবার তাদের থেকে বাচ্চা হলো, এইভাবে অনেক পশু তাদের কাছে হয়ে গেল, আর শিকার করতে হলো না তাদের। গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানাতে শুরু করলো, ছোট ছোট ঘর, ছোট ছোট কুড়ে ঘর, কুঠির, এগুলো বানাতে শুরু করলো। এবার আসি নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগ অনেকটা উন্নত হয়ে গেছে সবকিছু। খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000। এইদিকে দেখো, খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর আগে। তো কি হয়? হাতিয়ার কি হবে? আরো উন্নত হবে। নতুন পাথরে তো মানুষ আরো উন্নত হাতিয়ার করতে শিখেছে। তো হাতিয়ার অনেক হালকা ও ধারালো হয়, আরো হালকা হয় এবং আরো ধারালো হয়, আরো সহজেই তারা শিকার করতে পারে। নানা রকম হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়। নানা রকমের হাতিয়ার বানাতে শুরু করে এই সময় তারা, এবং পশুপালনের পাশাপাশি কৃষিকাজও শুরু করে, চাষবাস শুরু করে। কিভাবে চাষবাস শুরু করে সেটা আমরা পরে জানবো। মাটির পাত্র বানানো শুরু করে। যারা যখন পশুপালন করে তখন পশুদের মাংস, পশুর দুধ, এগুলো কিন্তু রাখার জায়গা চায়, মাটির মধ্যে তা রেখে দেওয়া যায় না। তাই তারা দেখলো যে একটা পাত্র কিছু একটা জায়গা হলে ভালো হয়, যাতে ওগুলো রাখা যায়। তো সেই হিসাবে তারা পাত্র বানানো শুরু করলো, মাটি দিয়ে পাত্র বানিয়েছিল প্রথম। তো এইভাবে মাটির পাত্র বানানো শুরু করলো। আর যাযাবর জীবন থেকে একটা স্থায়ী অঞ্চলে বসবাস শুরু করলো। আগে মানুষ কি করতো? খাবারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াতো এক জায়গা থেকে এক জায়গায়। এবার যখন মানুষ পশুপালন শিখে গেল, চাষবাস শিখে গেল, মানুষ যখন পশুপালন শিখে গেল, চাষবাস শিখে গেল, তাদের তার খাবারের খোঁজার দরকার নেই। তারা তো নিজেরাই চাষ করে খাবার তৈরি করতে পারছে, পশুপালন করছে, তার ফলেও মাংস, দুধ এগুলো তাদের কাছে থাকছে। ফলে তাদেরকে আর খাবার খুঁজে বেড়াতে হচ্ছে না, তারা এক জায়গাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করলো। হ্যাঁ, তাহলে এই অবধি আজকে থাকছে এই পুরনো পাথর, মাঝের পাথর আর নতুন পাথর, এই অবধি। ঠিক আছে।